আপনারা এটি নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, শীতের আগমন মানেই কিন্তু প্রকৃতিতে একরকম অন্যরকম আসলে আবহ দেখা যায়, কিন্তু এই শীতই সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের ছোট্ট শিশুদেরকে। একটু ঠান্ডা বাতাস, সামান্য ভেজা কাপড় কিংবা রাতে কম্বল সরে গেলেই শিশুরা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে। সমস্যা হলো শিশুরা না পারে নিজের কষ্ট ঠিকমতো বলতে, না পারে তারা বোঝাতে, ফলে অনেক সময়ই আমরা বুঝতে পারি না তাদের ভেতরে আসলে কি চলছে। আর তখনই প্রশ্নটা জাগে যে ঠান্ডা লাগা থেকে কিভাবে আমরা শিশুদেরকে বাঁচাবো? ঠান্ডা লাগলে কি আসলে অ্যান্টিবায়োটিকই একমাত্র চিকিৎসা কিংবা একমাত্র সমাধান কিনা? একবার ভালো হলে কি ঠান্ডা আবারও লাগতে পারে না? আজকে আমরা এইসব প্রশ্নের বৈজ্ঞানিক, বাস্তব এবং সচেতন উত্তর খুঁজব। আমাদের সঙ্গে আজকে একজন বিশেষজ্ঞ আছেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন মেজর ডাক্তার খসরোজ সামাদ, ওষুধ বিজ্ঞানী ও কলামিস্ট। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। জি, ধন্যবাদ। আচ্ছা, যেটা আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি, শিশুর শীতকালীন সুরক্ষা। শিশুদেরকে শীতকালীন এই সময়টাতে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শীতকালে ছোট শিশুদের ঠান্ডা বেশি কেন লাগে? তাদের শরীর কি আসলে আলাদাভাবে সংবেদনশীল কিনা? জি, আপনার প্রশ্ন খুবই যথাযথ। অবশ্যই শিশুদের শরীর আলাদাভাবে সংবেদনশীল। সেটা কীরকম? আমাদের যে শরীরটা সেটা হচ্ছে থার্মোস্ট্যাট রেগুলেশন বলে একটা শব্দ আছে, অর্থাৎ শীত এবং গরমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। এই ঘরেই ধরে একটা এয়ার কন্ডিশন দেওয়া আছে, সেটা স্বয়ংক্রিয়ভাবে শীত হলে সে আরেকটু উষ্ণতা বাড়ায়, উষ্ণ হলে আরেকটু শীত বাড়ায়। আমাদের শরীর আছে, শিশুদের শরীরে এই থার্মোস্ট্যাট সিস্টেমটা পুরোপুরি সুসংগঠিত না, ফলে বাইরের শীত বা গরমের সাথে অভিযোজন করবার যে মানবিক ক্ষমতা এটা তার কম আছে, এক। দুই হলো সাবকিউটেনিয়াস ফ্যাট বলে একটা শব্দ আছে, ত্বকের নিচে, সাব কিউটেন হচ্ছে ত্বক, তার নিচে কিছু চর্বি থাকে আমাদের, এইটা বাফার হিসাবে কাজ করে, অর্থাৎ শীতটাকে সে ঠেকিয়ে দেয়। কিন্তু এই বাচ্চাদের এই সাবকিউটেনিয়াস ফ্যাটটা কম থাকার কারণে ওই অল্প শীতেই তাকে শীতটা আক্রমণ করে। তিন হলো মেটাবলিজম বলে একটা শব্দ আছে, বিপাক। বিপাকের জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গান আছে, ধরা যাক তার কিডনি আছে এবং অন্যান্য আছে, সোয়েট, ঘাম বেরিয়ে যায়, অন্যান্য বিষয়। এটাও শিশুদের ক্ষেত্রে সুসংগঠিত না। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতার যে মূল বিষয়টা, তাকে আমরা কম বেশি সবাই জানি ইমিউন সিস্টেম বলি। এই ইমিউন সিস্টেমটা বাইরে আমাদের প্রতিনিয়ত রোগ জীবাণু শরীরে ঢোকে, কোনোটা ব্যাকটেরিয়া, কোনোটা ভাইরাস, কোনোটা বিভিন্ন রকম অণুজীব। অণুজীবের আক্রমণ কিন্তু আমরা সবসময় হচ্ছি, কিন্তু সবসময় আমরা আক্রমণ করি না, আক্রান্ত হই না। কেন? এটা একটা ডিফেন্স মেকানিজমের মতো। ধরা যাক বহিঃশত্রু আমাদের দেশে আল্লাহ না করে আক্রমণ করলো, তো আমাদের যদি সীমান্ত আরো সুরক্ষিত থাকে তাহলে ওরা পরাজিত হয়ে পালিয়ে যাবে, আমাদেরটা আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো। ঠিক সেরকম প্রতিনিয়তই আমাদের অণুজীব ঢুকছে, কিন্তু যদি অণুজীব আমাদের প্রতিরক্ষাকে ভেঙে ফেলে তাহলে আমরা আক্রান্ত হই, আমাদের জ্বর, সর্দি, কাশি বা ইনফেকশন হয়। কিন্তু আমরা প্রতিনিয়তই ঢোকা সত্ত্বেও আমরা কিন্তু হচ্ছি না, কেননা আমাদের ইমিউন সিস্টেম প্রতিনিয়তই রোগ জীবাণুকে হারিয়ে ফেলছে এবং আমরা সুস্থ থাকছি। কিন্তু শিশুদের বেলায় এই ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা তত সুসংগঠিত না বিধায়, নাজুক থাকে বিধায় এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এছাড়া আরও অনেক কিছু মিলেই আমরা একটা এভাবে বলতে পারি যে একটা বিকাশমান রাষ্ট্র তার অভিজ্ঞতা নিয়ে আস্তে 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 আরও সুসংগঠিত হয়, তার সেনাবাহিনী, তার সশস্ত্র বাহিনী, তার অবকাঠামো এটা সুসংগঠিত হয়। কিন্তু সদ্য জাত একটি রাষ্ট্রের এগুলি একটু অস্থিরতা বা পরিপূর্ণ হতে একটু সময় নেয়। ঠিক সেরকমভাবে শিশুর শরীরটি পূর্ণভাবে কাজ করতে বা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে একটু সময় নেয়, ঠিক আছে। বাবা মায়ের কোন কোন ভুলের কারণে দেখা যায় যে অজান্তেই শিশুর ঠান্ডা লেগে যায়, বাবা মারা বুঝতে পারে না তাদের বাচ্চাদের যে ঠান্ডা লেগে? জি, আপনি অত্যন্ত প্রায়োগিক একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমরা বলছি শীতকাল নিয়ে, তো শীতকালে কি হয়, রাতেবেলা বাচ্চারা ঘুমাবে, বাচ্চারা একটু বেশি ঘুমায়, এটা আমাদের সবারই জানা। কখনো সকালে বা দেরিতেও তারা ঘুমায়। আমরা যে কাজটি করি তারা হচ্ছে যে একটা লেপ বা কম্বল দেই, এটাই তো আমাদের করার কথা। তো এইখানে যে ঘটনাটি ঘটে, বাচ্চারা তো ঘুমানোর সময় হাত পা ছড়ে অথবা এক পাশ থেকে আরেক পাশ হয়। আপনি দেখবেন যে কোনো বাচ্চা এখানে ঘুমিয়েছেন, ডিগবাজি দিতে ওই কোনায় চলে গেছে উল্টাতে। এটা তাদের, ওইটা আবার আরো তাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমি না যে বলছি, এটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা অনেক ক্ষেত্রে রাখি না, তাহলে শুধুমাত্র লেপ বা কম্বল বা যেটা তার গায়ে দেওয়া আছে তারপর ভরসা করি।
কিন্তু ওই যে বললাম যে সরে যখন যায় তখন তো তার লেপের প্রোটেকশনটা থাকে থাকে না। না। তাহলে দুটো জিনিস করতে হবে, একটা হলো তাকে অবশ্যই মোজা পরাতে হবে। পাটা খুব ভালনারেবল, সংবেদনশীল, সেখান থেকে ঠান্ডাটা লাগে। এক, দুই হচ্ছে যে তার এই ফুল হাতা টাইপের জামা যেন অন্তত এই পর্যন্ত কাভার করে এরকম পরাতে হবে, এবং গলাতে যেন ঠান্ডাটা না লাগে, সেটা গলাটা বন্ধ করা হয় এইরকম মাফলার বা রুমাল জাতীয় কিছু পরতে হবে, এবং কানেও ঠান্ডা লাগে সুতরাং কান ঢেকে রাখে এরকম কান টুপি পরতে হবে। এখন সিলেকশন ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে পোশাকগুলি আমি বললাম, এই পোশাকগুলি কেমন হওয়া উচিত, এগুলি দামি হতে হবে, বাহারি হতে হবে, এগুলি কোনো বিষয় না। বরং আমরা সবসময় খেয়াল রাখবো যে বাচ্চাদের কোন পোশাক পরলে ফুসকুড়ি টাইপের যদি হয়, আমরা কখনোই সেই জাতীয় পোশাক পরাবো না। তবে একটা স্বতঃসিদ্ধ প্রশ্ন আছে যে ইউজুয়ালি সুতির পোশাক, এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া বা এই যে অতি সংবেদনশীলতা, র্যাশ বা ফুসকুড়ি, ক্ষেত্র বিশেষে তার থেকে বুকে চাপ, ব্রঙ্কোস্প্যাজম হতে পারে, কাশি হতে পারে, অ্যালার্জি হতে পারে, অনেক জটিলতাও হতে পারে। এগুলি পরিহার করবার জন্য সাদামাটা সুতির পোশাক এবং ওই যে মশারির নেট, সেটাও সুতি বান্ধব, বিছানাতে যে চাদর পাড়া আছে সেটাও আমরা দামি করতে যে অনেক ক্ষেত্রে হতেই পারে, সেগুলি সুতির, যে বিছানার বালিশে সে শুয়েছে সেটাও সুতির, মোজা তো সুতিরই, এবং অন্যান্য যে পোশাকগুলি বললাম সেগুলি সুতির হলে আমরা অনেক সংবেদনশীলতা থেকে বাচ্চাদের আরামদায়কের বিষয়টাও খেয়াল রাখতে, তারা যেন ডিসকমফোর্ট ফিল না করে কোনোভাবে। তাই এই যে আমি গলার মাফলারটা বললাম, এটা শুনেই তো বোঝা যাচ্ছে যে এর ভেতরে একটা জটিলতা থাকতে পারে। অর্থাৎ আমার জন্য সাফোকেশন বাচ্চা হলে তো সেটা খুলে সে ফেলতে পারবে না। আমার গলাতে যদি মাফলারটা পরে যদি আমার একটু লেগে যায়, আমি কি করব, খুলে ফেলবো। কিন্তু ওই বাচ্চা কিন্তু পারবে না, সে তার শরীর নড়াচড়ার কারণে এই মাফলারটা যদি জোরে লেগে যায় তাহলে তার শ্বাসকষ্ট হবে এবং আল্লাহ না করে অনেক কিছু হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যাপারটা আমাদেরকে পড়ানোর সময় সেই মাফলার যে খুলতে পারে অথবা পেঁচিয়ে যেতে পারে, এই আশঙ্কাগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিসের প্রবণতা আছে, সেটা হলো যে আমরা তেল দেওয়াতে আমাদের প্রিকনসেপ্ট আইডিয়া, আমাদের যুগে যুগে আমাদের দাদিদেরকে দেখেছে, নানি দেখেছে, তারা সর্ষের তেল মাখায় একটা আলাদা রকম আত্মতৃপ্তি বোধ করেন। এটা আগের দিনের নানি দাদি তারা কিন্তু এগুলা করে থাকেন। জি, সরিষার তেল, আমি এই অনলাইনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব নিয়ে বলছি, সরিষার তেল প্রথম কথা হলো বাংলাদেশে খুব পিওর পাওয়াটা অতি ভাগ্যের ব্যাপার। ঢাকা শহরে যতই দাবি করি না কেন, আমার ইউজার্স এন্ডে কিনতে ঢাকাতে আমি যে এই কারণ বাজার থেকে যদি কিনি, তাহলে এর ভেতর এত কিছু ইমপিউরিটিস থাকে যা শিশুর ত্বক, এমনকি ক্ষেত্র বিশেষে ভাইটাল অর্গান পর্যন্ত ইনভলভ হতে পারে। সুতরাং সরিষার তেল আমরা ব্যবহার করব না। আমরা ধরে নিলাম তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে যে সরিষার তেল আমার নিজের একটা জমি আছে, সেখানে আমি তেল নিজে ভাঙিয়েছি, তারপরও আমি যদি দেই, তাও ওর ভেতরে কিছু রাসায়নিক পদার্থ আছে সময় বাঁচানোর জন্য, সেগুলো পিউরিটিটা আমরা যথযথভাবে কিন্তু পাচ্ছি না। যেটা মানে আমি বলতে যে পিউরিটি তো পাচ্ছি না। যদি পিওরও হয়, আমাদের মাথাতে পিওরের যে ডেফিনেশন, ওর ভেতরে যে কেমিক্যালসগুলি থাকে প্রকৃতি প্রদত্ত হিসেবেই, সেটাও তার জন্য ক্ষেত্র বিশেষে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নানি দাদিরা তো আমাকে দীর্ঘদিন ধরে মানিয়েছে, এইটা তো ওভারনাইট হবে না যে একদিন মানালাম পরের দিনই পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ব্যাপারটা এরকম হবে না। ছোটবেলা পুরোটা করেছে, এটা ক্ষেত্র বিশেষে দীর্ঘমেয়াদী পরবর্তীতে হবে, হয়তো হয়েছে, কিন্তু তখন তো বিজ্ঞান এত প্রকাশমান ছিল না, আমরা গণমাধ্যমে পুরো জিনিসটা ভেঙে বলছি, তখন এটা ছিল না। ফলে যে জটিলতা হয়েছে, এটা যে তেলের কারণে হয়েছে, এটা কোরিলেশন করা অনেকের পক্ষে সম্ভব হয়নি। তাহলে কি আমার শিশু এইরকম খসখসে চামড়া নিয়ে থাকবে? শীত মানে তো খসখস, ত্বক খসখসে হয়ে যাচ্ছে, প্রকৃতিতে হিউমিডিটির ব্যাপার আছে, সেই হিউমিডিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে পরে আমরা কি করব? আমরা অ্যালমন্ড অয়েল দিব, যদি আমার পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব না হয় তাহলে পরে আমরা দিব, এই জলপাই তেল দিব, অলিভ অয়েল বলে, এবং সেটাও যদি আমাদের সম্ভব না হয় তাহলে শিশুদের যে লোশন আছে সেটা সহনীয় দাম বাংলাদেশে তৈরি করে, সেরকম একটা ভালো দেখে আমাদের এটা দেওয়াটা উচিত। সেটা আমার মনে হয় যারা অভিভাবক আছেন ছোট শিশুদের, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের মেজর ডাক্তার খসরুস সামাদ যা বলছেন, নিশ্চয়ই তার এই বিষয়গুলো তারা আমলে নেবেন। আচ্ছা, আমরা একটু বিরতিতে যেতে চাই দর্শক। বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলতে চাই আমাদের অতিথির সঙ্গে, সাথেই থাকুন।
ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজিটি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আমরা কথা বলছিলাম শিশুর শীতকালীন সুরক্ষায় আসলে কি কি করণীয়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেজর ডাক্তার খসরোজ সামাদ, ওষুধ বিজ্ঞানী ও কলামিস্ট। আচ্ছা, বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বাবা মায়ের কোন কোন অসচেতনতার কারণে আসলে শিশুদের ঠান্ডা লেগে যেতে পারে, সেই প্রশ্নটার উত্তর আমরা নিতে চাই। আবার আমাদের অভিভাবকরা ধারণা করেন যে এটা ঠান্ডা পড়েছে, গোসল করানো যাবে না। এটা ঠিক না, গোসল করতে হবে, বরং প্রতিদিনই গোসল করাতে উচিত। কেন সেটা অনেক ব্যাখ্যা দাবি করে, বাট মেসেজ পরিষ্কার, গোসল করাতে হবে। কিন্তু গোসল করার সময় একটা সতর্কতা আছে, একদম খোলা ঠান্ডা পানি না। সবচেয়ে ভালো হবে পানিটাকে রোদে রেখে দেওয়া দীর্ঘক্ষণ সময়, তাতে কিছু ভিটামিন ডিও পরোক্ষভাবে পাবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে চুলার পানি যেটা গরম করবে। এই সময় আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে, সবসময় পানি চুলাতে থাকে, তো চুলার পানি নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে এই সময় অনেকেই, আপনি দেখবেন আপনার নিকটাত্মীয়ের ভেতরেও অনেকে আছে। সুতরাং এই সময় যে পানিটা গরম করে নিয়ে যাওয়ার সময় অত্যন্ত সতর্কতার সাথে নিয়ে যাওয়াটা দরকার। এটাকে আমি বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, এই শীতের সময় ঠান্ডা হাঁচি কাশিতে অ্যান্টিবায়োটিক কি আদৌ দরকার পড়ে কিনা আসলে, এবং অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক নিলে শিশুদের কি ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে? জি, এটা আমার অত্যন্ত পছন্দের প্রশ্ন। আমি এই টেবিলে বসে অ্যান্টিবায়োটিকের বিশেষজ্ঞ হিসাবে একবার কথা বলার সুযোগ পেয়েছি, আবারও পাওয়ার জন্য আমার ভালো লাগছে। দেখেন, এই আগে অ্যান্টিবায়োটিকটা কি আর ঠান্ডার সাথে এটা কি সম্পর্ক, এটা আগে পরিষ্কার হওয়া দরকার। অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ঔষধ যেটা কিছু অণুজীবের বিরুদ্ধে কাজ করে, যদি সেই অণুজীবটা হয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ছাড়া অসংখ্য অণুজীব আছে, আমরা কম বেশি এই সময়কালে জানি, ভাইরাস, প্রোটোজোয়া। ধরা যাক কিছুদিন আগে এইডস দিবস ছিল, এইডস, ধরা যাক কোভিড, সেটা ভাইরাস, সার্স, মার্স, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। তাহলে বাচ্চাদের যে ঠান্ডাটা লাগে সেটা হয় ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে অথবা অন্যান্য দ্বারা হয়েছে। যদি এটা ব্যাকটেরিয়া দ্বারা হয় তাহলে পারেই কেবলমাত্র অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। কিন্তু ব্যাকটেরিয়া ব্যতীত অন্যান্য যে সমস্ত জীবাণুগুলির নাম আমরা উচ্চারণ করলাম, মূলত ভাইরাস, সেগুলি দ্বারা করলে ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নাই। এখন আমরা যদি ডাটা নেই তাহলে বাচ্চাদের মূলত ইনফেকশনটা হয় ভাইরাস জনিত। এখন একটা সাধারণ মা বা বাবার পক্ষে এটা ব্যাকটেরিয়াটা নাকি ভাইরাস দ্বারা ঠান্ডা লেগেছে এটা কি কখনো বলা সম্ভব না। তাহলে পারে উনি যদি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেন যে এটা আমি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া মনে করছি, তাহলে তার সিদ্ধান্ত নিঃসন্দেহেই ভুল হবে। অধিকন্তু একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস থাকে না, যে 8 ঘন্টা অন্তর অন্তর, ভরা পেট না খালি পেট, 5 দিন না 7 দিন, এই সময় অন্যান্য ওষুধ খাওয়া যাবে কি খাওয়া যাবে না, দুটো ওষুধ। তাহলে এই তথ্যগুলিও তো পিতামাতার কাছে থাকবার কথা না। তাহলে কখনোই কোনো দায়িত্ববান পিতা বা মাতা বা যে অভিভাবক যেই থাকুক না কেন, আমি খুবই পরিষ্কার মেসেজ দিতে চাই, ঠান্ডা লাগলে কখনোই আপনি সিদ্ধান্ত নিয়ে অ্যান্টিবায়োটিক দিবেন না। যদি আপনার শিশুকে মনে করছেন যে যথেষ্ট ঠান্ডা লেগেছে, অবশ্যই নিকটবর্তী আপনার সাধ্য অনুযায়ী সরকারি অথবা বেসরকারি আপনি যাকে মনে করেন আপনি সেই ডাক্তারকে দেখাবেন, এবং ডাক্তারের সিদ্ধান্তটাই আপনার জন্য সবচেয়ে পরিপূরক হবে। যখন ঔষধের প্রশ্নটি আসছে, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই অ্যান্টিবায়োটিকটা যদি ভুল খেয়ে ফেলে তাহলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমি এভাবে বলবো যে অ্যান্টিবায়োটিকটা ভুল করে খেলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তার চুলকানি থেকে শুরু করে ত্বকে একটু ফুসকুরির কথা বলছিলাম, সেই ফুসকুরি থেকে বঙ্কোস্প্যাজম হতে পারে, মানে বুক চেপে আসতে পারে, দম বন্ধ হয়ে আসতে পারে, তারপর তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে। এমনকি ক্ষেত্র বিশেষে যদি ইঞ্জেকশন দেওয়া হয়, আমরা যেটা দেখেছি কোয়ালিফাইড ডাক্তার ছাড়া পল্লী চিকিৎসকদের কিছু জিনিস বলে দেওয়া আছে, এতটুকু তুমি পারো, এতটুকু তুমি পারো না। কেউ অতি উৎসাহ নিয়ে পেনিসিলিন জাতীয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সেটা তারা দিয়ে ফেলে, ফলে তার জন্য ভয়ঙ্কর রকম ক্ষতি হতে পারে। আর এছাড়া আর একটা খুবই প্রচলিত টেট্রাসাইক্লিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক, এটা যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে হাত পাগুলি বাঁকা হয়ে যেতে পারে, মুখে ঠোঁট কাটা দেখেছেন আপনি, এরকম হতে পারে, দাঁত সারা জীবনের জন্য হলুদ হয়ে যাওয়া দাঁত কখনো কখনো দেখেছেন। এইগুলি সবগুলি শিশুর বেলা যখন প্রয়োজনীয় ছিল না অথবা পার্শ্ব প্রতিক্রিয়াতে হয়েছে এই অ্যান্টিবায়োটিক। সুতরাং এত কথা বলে যে আমি মেসেজটা আবারও উচ্চারণ করতে চাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একজন চিকিৎসক রেজিস্টার্ড ডাক্তার মাত্রই দিবেন। মা বাবা অথবা পল্লী চিকিৎসক অথবা যে ওষুধের দোকানদার, তার কাছ থেকে উনি যেটা দিতে পারেন না, তার জ্ঞান নাই, এটা দেওয়াটা শিশুর জন্য বড় রকম ক্ষতি হয়ে যাবে, সেটা নিরাপদ নয়।
আচ্ছা, গণমাধ্যম ও পরিবার শিশু স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে কি কি রকমের ভূমিকা রাখতে পারে? জি, আমি আবারও বলছি যে এটিএনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই। কেননা এই যে শীত চলে আসছে, আমাদের কোটি কোটি যে শিশু আছে তার অভিভাবকদের বিরাট একটা অংশ যারা আন্ডার প্রিভিলেজ, তারা পড়ালেখা করতে পারেন নাই ওনারা। সুতরাং এই যে তথ্যগুলি, এগুলি কিন্তু উল্টো ধারণাই বেশি ছিল। বাচ্চাদের ঠান্ডা লাগানো যাবে না, আমি কিন্তু এখানে এসে বলে গেলাম দায়িত্ব নিয়ে গোসল করতে হবে। বাচ্চাদেরকে বলেছে যে তেল মাখাও ভালো করে পায়ের নিচে, আমরা দেখতাম। আমি বলে যাচ্ছি যে এখানে এটা হবে না, তাহলে অসংখ্য কি হয়েছিল, একটু কেটে গেলে পারে আর মনে পড়ে এই বড়ই খাওয়ানো যাবে না, এই টক টক খাওয়ালে পারে আরও এটা পেকে যাবে। কিন্তু উল্টো কথা বলা হচ্ছে, এখন বলা হচ্ছে ভিটামিন সি শীতকালে শিশুর এই জাতীয় ঠান্ডা লাগার জন্য একটা বড় ধন্বন্তরী বটিকা। তাহলে ভিটামিন সি জাতীয় সুলভ মূল্যে যেগুলি পাওয়া যায়, ধরা যাক সাধারণ একটা লেবু, সম্ভব হলে কমলা লেবু, না হলে পারে পেয়ারা, যেগুলির দাম খুবই স্বল্প মূল্যে এবং সুলভে পাওয়া সম্ভব, টক জাতীয় খাবার, তারপর সবুজ শাকসবজি, এইগুলি। আবার এর পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখবার জন্য দীর্ঘমেয়াদী কোকোকোলা জাতীয় জিনিস, এই ডুবো তেলে দেওয়া জিনিস, ভাজা জিনিস, তারপর কেক পেস্ট্রি, যেগুলোতে প্রচুর পরিমাণে থাকে, বেশি করে লাল জাতীয় খাবার, এই জাতীয় জিনিসগুলি আমাদেরকে শিশুদেরকে যদি আমরা না দেই, তাহলে তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ভালো থাকবে, ওভারঅল নিউট্রিশনটা ভালো থাকবে। তাতে সে তো স্কুলে যাবে, তাকে তো আমি এটা বন্ধ করতে পারি না, সে বাচ্চা বিকালবেলা খেলবে, সেটা আমি বন্ধ করতে পারি না। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যে সে অন্যদের সংস্পর্শে আসবে, রোগ জীবাণু তার ঢুকবে, এটি স্বাভাবিক, আমি এটা বন্ধ করতে পারবো না, ন্যাচারাল প্রসেস এটা। ঠিক তাই। কিন্তু আমি অভিভাবক হিসেবে একটু যত্ন নিলে, একটু খেয়াল করলে, এই গণমাধ্যম থেকে যে তথ্যটি গেল, এইগুলো যদি আমরা একটু করি, তাহলে পারি আমার অভিভাবকরা সচেতন হবে এবং ডাজ অ্যান্ড ডোন্টস কোনটা করব না, আমরা আরেকদিন হয়তো বসবো, সেখানে কি কি করব সেই কথাগুলি আমরা আরেকবার বড় করে আলোচনা করব। তাতে হয়তো শিশুর অভিভাবকদের ফান্ডামেন্টাল মৌলিক কিছু ধারণা হবে যে এগুলি করলে শিশুর জন্য ভালো, এগুলি করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার খোরশেদ সামাদ, আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছেন। নিশ্চয়ই যে শিশুদের অভিভাবক যারা আছেন, বাবা মা যারা আছেন, তারা সেই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসবে এবং এই বিষয়গুলো তারা আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আপনি যুক্ত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কলাকুশলী আছেন তাদেরও ধন্যবাদ। সর্বোপরি আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। দর্শক, কথা বলছিলাম শিশুদের শীতকালীন সুরক্ষায় কি কি করণীয়, কথা বলছিলাম মেজর ডাক্তার খোরশেদ সামাদের সঙ্গে। তিনি একজন ঔষধ বিজ্ঞানী ও কলামিস্ট। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।